আমি যেমনটি শুরুতেই আসলে বলছিলাম যে বহির্বিশ্বে তুলে ধরেছিলেন পতিত স্বৈরাচার হাসিনা সরকারের কুকীর্তি, এবং আপনার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আপনি সেই সময়টা সোচ্চার ছিলেন যখন আসলে একটা বলা যায় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল বাংলাদেশে। সেই জায়গা থেকে অনেকেই বলে যে আপনি ওয়ান ম্যান আর্মির মতো হয়ে কাজ করেছেন। পথ চলাটা একটু জানতে চাই। না, ধন্যবাদ। প্রথমে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি। এটি একটি সম্মিলিত প্রয়াস, এবং আমি যেরকম আমার জায়গা থেকে যে দায়িত্বটুকু পালন করেছি, পেশাদার দায়িত্ব নিশ্চয়ই, এবং অন্যরাও যারা এই সরকারের অপশাসন, দুঃশাসন, অধিকার হরণ এগুলিকে যারা বুঝতে পেরেছেন, তারা কিন্তু সকলেই এই চেষ্টার সঙ্গে নিবেদিত ছিলেন। তবে আমার যেটা ছিল যে মানে সাংবাদিকতাই তো, যেহেতু আমার এটাই ব্রেড অ্যান্ড বাটার এবং এইটাই আমি শিখেছি। মাঝখানে কিছুদিন আমি সরকারের সঙ্গে কাজও করেছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি ছিলেন, অবশ্যই পলাতক প্রধানমন্ত্রী নন, তার প্রেস উইংয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু তার আগে এবং পরে এটাই আমার মানে ধ্যান, জ্ঞান, পেশা। তো আমি যখন দেশ ছেড়ে যাই তখন আমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম জাতিসংঘে, লন্ডন হয়ে। তখন আমি তারপরে স্বাভাবিকভাবে আমি সেখানে যাওয়ার পরে জাতিসংঘ মহাসচিব ছিলেন তখন বান কি মুন, তার সঙ্গে আমার প্রশ্ন উত্তরের সুযোগ হয়। তারপরে এটি অনেকভাবে রিপোর্ট হয়। তখন থেকেই তারা বলা শুরু করে যে আমি দেশদ্রোহী। সর্বপ্রথম বোধহয় একটি আর্টিকেল লিখলেন আবেদ খান, এবং তারপরে একটা লিখলেন ওই দিনই, আমার মনে আছে ডেটটা বোধহয় 2015 সালের জুন মাসে, এবং পীযূষ বন্দ্যোপাধ্যায়। এবং যেভাবে তারা লিখলো যে শিরোনামটি ছিল এরকম, এখনও bdnews24.com এটি থাকবে, যেটা আমার মানে যেটা আমাকে পেছনে লেলিয়ে দিয়েছে আর কি, যেই আর্টিকেলটা, যে সেটি ছিল শিরোনামটি যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বন্ধের তৎপরতায় লিপ্ত মুশফিকুল ফজল আনসারী। এবং এটা লম্বা আর্টিকেল, এবং এখানে হেন কোনো অপবাদ নাই, মিথ্যে কথা নাই। পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধেয় আবেদ খান ওনারা লিখেছেন যে একটা মানে খুব বিকৃতভাবে এই বিষয়টি তুলে ধরেছেন, যদিও এটি মোটেই সে ধরনের চেষ্টা ছিল না। চেষ্টা ছিল গণতন্ত্রের, চেষ্টা ছিল জাতিসংঘেরও একটা জবাবদিহিতা আছে, এটাই আমি জানতে চেয়েছি। জাতিসংঘ আপনারা বলছেন এটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, সমগ্র বিশ্বের যেখানে সংকট সেগুলি নিয়ে অ্যাড্রেস করবে। কোথায় বাংলাদেশ নিয়ে আপনারা তো কোথাও আমি দেখছি না কার্যকর। আপনারা কিছু বললেই বলেন সিকিউরিটি কাউন্সিলে যেতে হবে, সেক্রেটারি জেনারেল বলেন যে আমি ম্যান্ডেট প্রাপ্ত না, আমাকে ম্যান্ডেট দিলে পরে আমি এটা করতে পারি। তখন এই বিষয়গুলো নিয়েই তাদের সঙ্গে মানে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা, এবং তখন অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াও এই রিপোর্টটি তারা করেছে, সেখান থেকেই শুরু। তারপরে আপনি জানবেন যে আমাদের একটা নিউজ এজেন্সি ছিল যেটা আমরা শুরু করেছিলাম 2012 সালে। তখন আমি একটা টেলিভিশন একটা অনুষ্ঠানও করতাম রাষ্ট্রদূতদের নিয়ে, সেটিও বন্ধ হয়ে যায়। আমি ওয়াশিংটনে গিয়ে একটা অনুষ্ঠান রেকর্ডও করেছিলাম, সেটি আর আমি চালাতে পারিনি। আমি শুনলাম মুস্তাফা কামাল সৈয়দ উনি জানালেন যে আমার অনুষ্ঠানটি আর চলছে না, তো এই জন্য সেটিও রেকর্ড করা অনুষ্ঠানটি আর প্রচার করতে পারিনি। তো এরপরে যেটা হলো যে তারা সরকার একটা টার্গেটে পরিণত করলো, আমাদের জাস্ট নিউজ যে নিউজ এজেন্সি ছিল সেটি বন্ধ করে দিল, এবং আমাদের প্রতিষ্ঠানের সবাই একে একে চলে গেলেন, এবং একদিনে 7টি পিআইডির অ্যাক্রেডিটেশন সেটি বন্ধ করে দেয়া হলো। তো এইভাবেই শুরু। তারপরে আমি মনে করলাম যে না, আমাকে দমে থাকলে চলবে না। তখন আমার ফ্যামিলিকেও টার্গেট করা হলো, তো তাদেরকেও নানা ধরনের হেনস্থা, ভয়, ভীতি দেখানো হলো। তো আমি চিন্তা করলাম, আমি স্ট্র্যাটেজিটা একটু ভিন্নভাবে নিলাম। এইভাবে আমি মনে করলাম যে মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধে গিয়েছিলেন, এটা আমি অনেক তৎকালীন ডিজিকেও ফোন করে বলেছি, আমি অন রেকর্ড বলছি যে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন 1971 সালে, তারা কিন্তু তাদের মা বোনদেরকে বাসায় রেখে গিয়েছিলেন যুদ্ধের মধ্যে। তারা কখনো চিন্তা করেননি, আই এম সরি, যে তারা যুদ্ধ থেকে ফেরত এসে তাদের মা বোনকে বাসায় অক্ষত অবস্থায় দেখতে পাবে। আমি বলছিলাম মাইন্ডেড জেনারেল, আমি হয়তো রাষ্ট্র একটি বড় শক্তি, আমি হয়তো পুরো রাষ্ট্রকে এন্টারটেইন করতে পারবো না, কিন্তু জেনারেল ইউ রিমেম্বার, যদি আমি এটা কোনো কেয়ারই করবো না আমার মাকে, আমার বোনকে, আমি মনে করি যে আমি যুদ্ধের ময়দানে আছি, তো সুতরাং ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো যাই হোক, আমার ওই সময় কিন্তু তারা উইথড্র করে এই আমার মাকে শেষ পর্যন্ত, এবং আমি আমার বাসায়ও কিছু বুঝতে দিইনি, এবং আমার পার্সোনাল ইস্যুটিকে কখনোই আমি সামনে আনিনি, আমি পেছনে রেখেছি, কারণ তাদের নিরাপত্তার বিষয়টি এখানে জড়িত ছিল।
তো এবং চেষ্টা করেছি, এবং এটা আমাকে আমার পরিবার থেকেও বলা হয়েছে, আমার স্ত্রীকে, আমার বাচ্চাকে, তখন কিন্তু তারা দেশেই থাকতেন। আমার স্ত্রী ঢাকা ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে পড়াতো। তো তারপরে তাদেরকেও পরে আমি লন্ডনে যাই। লন্ডনে গিয়ে যখন আমি আবার আসার চেষ্টা করি নিউ ইয়র্ক থেকে, ওয়াশিংটন থেকে আমি যখন লন্ডনে যাই, তখন চিন্তা করি, তখন আমি শুনলাম যে না, আমি এয়ারপোর্টে ডিটেইন হব, 2016 সালের কথা। তারপরে আমি লন্ডনে আমি অ্যাসাইলেম করি। ইউএসএতে আমি অ্যাসাইলেম করিনি, বাট লন্ডনে এটা বাই দ্য ওয়ে এটা আমার সেকেন্ড টার্ম অ্যাসাইলেম। প্রথম আমি অ্যাসাইলেম করেছিলাম, রাজনৈতিক আশ্রয় গ্রহণ আবেদন করি। প্রথমবার আমি সেটা করেছিলাম 2000 যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের, সরি আমার কথার হয়তো ছন্দপতন ঘটবে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, একইভাবে কিন্তু আমি তখনও কাজ করেছি। রজার ফিলিপস আমাকে 17 মিনিট ইন্টারভিউ করেছেন তখন বিবিসিতে। তো আমি তখন কিন্তু একই কথা বলেছি। তখন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে কারাগারে নিয়েছিল, একই ভাষায় বলেছি যে তাদেরকে বিরাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে। তখন আমি শেষের দিকে আমি টার্গেটে পরিণত হই সরকারের। তো যখন আবার গণতন্ত্রের প্রত্যাবর্তনের একটা পথ প্রশস্ত হয়, অর্থাৎ সরকার, তৎকালীন বিশেষ সরকার যখন বিদায় নেয়, তখন আমি আবার একটা চিঠি লিখে ইউকে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সকে চিঠি লিখে যে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা আমাকে থাকতে দিয়েছো। এবং আমাকে যে অনেকে বলেছে এটা কেউ করে না, রেসিডেন্সি কেউ সারেন্ডার করে না। আমি বললাম যে না, উনি মুক্তি পেয়েছেন, আমার মনে হয় চলে যাওয়া উচিত। আমি চলে এসেছি, এবং তখন 2009 সালের ডিসেম্বরের আগে, আমি ইলেকশনের আগে আসি। তারপরে আমি বাংলাদেশেই ছিলাম 2015 সালে, যেটি বললাম আমি যাই। যাওয়ার পরে তারপরে আমি লন্ডনে আসি। আসার পরে আমি দেখলাম যে আমি তো আমার ফ্যামিলিকে আনতে হবে। আমি কিছুদিন কোয়াইট থাকি, আমি আর ব্রিফিংয়ে যাই না।